বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত মায়া। দুবছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল সিদরানির দিকে। চলে যায় সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটা ছিল অনেক দিনের, আজ তাও গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব অজপাড়াগায় চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম। জলে অনেক পান শ্যাওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে। স্নান করে সত্যি বাড়ি তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম। শরীর ঠান্ডা হলেও কিন্তু পেট সমানে জ্বলে যাচ্ছে। এ সময় কোনো বনের ফলও নেই, চোখ তো পড়েও না, যেদিকেই দেখি না কেন। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে স্নান করতে আসতে দেখা গেল। আমাকে দেখে বলে উঠলেন, বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি সন্ধান দিতে পারবেন? বসো, আমি স্নান করে নিই, তারপর দেখছি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকলো। আমাকে বলে উঠলেন, আমার নাম নিবারণ চক্রবর্তী। এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি না। কলকাতায় আমার ছেলের ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা। এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে আমি থাকি। কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, এই বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে এদিকে আসতেই চায় না। মস্ত বড় একটা বাগান আছে কিন্তু বাড়ির পেছনে, তাতে সব রকমের ফলের গাছ আছে। 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? আমি বলে উঠলাম, থাকতে পারি। কি কাজ করতে? এই রাঁধুনির কাজ। যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনে খাই। বাহ, খুব ভালো তো হয় তাহলে। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হয়ে উঠল। আমার খাওয়ার ব্যবস্থা করে দিল ঠিক সেই মুহূর্তেই। খাবার দেওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললেন, নাও, এখানে বিশ্রাম করো। পথে হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম, বেলা তখন নেই। রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল। কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেওয়াল দেখতে পেলাম। তার মধ্যে উকি মেরে দেখি শুধুমাত্রই চামচিকের আড্ডা।
ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমায় বললেন, চা করতে জানো? একটু চা করো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে বেশ খাওয়া যাবে। সন্ধ্যের পর তিনি বলে উঠলেন, ভাত চড়ি দাও, দেখো সরু আতপ আছে, গাওয়া ঘিও আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যথা আজ্ঞা। তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, কিন্তু ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলু ভাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে কিন্তু সবসময় আলো জ্বেলে রেখো। তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপর নিচে বোধ হয় 14-15খানা ঘর, এছাড়া টানা বড় বারান্দা, 2-4খানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ও মুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ও মুড়োয়া গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখন সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছও বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই। অনেক ঝিঙে ফলেছে, দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম আমি। হঠাৎ আমার চোখ পড়ল, একটি বউ মতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পেছনে ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় আরও একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙেই আছে, আরেকজন কে যেন তুলছিল। নিবারণ চক্রবর্তী বিস্ময়ের সুরে বললেন, কোথায়? ও রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকটাতে। পুরুষ মানুষ? না, একটি বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন একটা হয়ে গেল। তিনি বললেন, কোথায় কোথায় বউ? চলো দেখি দেখি। আমি ওনাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই নেই। নিবারণবাবু বললেন, কই বউ? ওই তো ওখানে ছিল, ওই ওই ঝোপটার কাছে। যত সব। চলো চলো, দিনে দুপুরে বউ দেখলো অমনি। আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়াগাঁয়ের বউঝি দুটি জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবেও পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানেই আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাবার দাবার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন। তিনি বললেন, আলো নিয়ে যাওনি ঝিঙে তুলতে? তোমাকে আমি আলো হাতে কিন্তু নিয়ে যেতে বলেছিলাম ঝিঙে তুলতে, যাওনি কেন? আমি বুঝলাম না তাতে দোষ কিসের। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউটাকেও পর্যন্ত দেখছি, তখন আলো নিয়ে গিয়ে দোষ করেছিটাই বাকি। বুড়ো বললেন, না না, সন্ধ্যার পর সব সময় আলো রাখবে কাছে। কেন? তাই বলছি। তোমার বয়স কত? এই 37-38 হবে। অনেক কম বয়স, অন্তত আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো। আচ্ছা, যথা আজ্ঞে। রাত্রিবেলায় শুয়ে আছি, ওপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে, কিন্তু এত রাত্রিবেলায়? বাবা,
কি বাতিগ্রস্ত মানুষ বটে। সকালে উঠেই বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলে উঠলেন, আমি? হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ, না, হ্যাঁ, ঠিক ঠিক। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাওয়ার সময় বারবার একটাই কথা বলে গেলেন, শোনো, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর। পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, বেশ ভালো পেঁপে আছে, তরি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে 1.5 বিঘা। ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপরে। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, ঠিক আছে? দেখাশোনা করে থাকো, ভাবনা নেই। আরেকটা কথা, কি? চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললেন, কত লোকে ভাঙচি দেবে, কারোর কথা কিন্তু শুনো না যেন। বাড়িটা দেখাশোনা করবে যেরকম, নিজের মতো থাকবে, কোনো কথায় কান দিও না। গাছের ফল ফুলুরি তুমিই খেও। আর 2টো ঘর কিন্তু খোলা রইল তোমার জন্য। এরূপ কথা বলে বুড়ো চলে গেল। আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় 2খানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে। তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তাও তো আছে। বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় 1/2 মণ টাক সুর, আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল। এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়লো আচমকাই। বিকেলের দিকে তেল নুন কিংবা বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম। বাপরে, কি বন জঙ্গল গাখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়িপথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একজন লোকের সঙ্গে দেখা হলো। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে তিনি বললেন, বাড়ি কোথায়? এই এখানে আছি, নিবারণ চক্রবর্তীর বাড়িতে। নিবারণ চক্রবর্তী? কেন? দেখাশোনা করি, কালকেই এসেছি। ও বাবা, ও বাড়িতে থাকতে পারবে না? কেন? এই বলে দিলাম, দেখে নিও। যোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু 2টো রান্না মিটে গেলেই কাজ শেষ। সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ি, তার মালিক আমি। কারো কিছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ একটা ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল।
যেন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে আমারই ঠিক সামনে, একদম মোটা ধারায়। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় আমার নেই। কিন্তু প্রশ্ন একটাই, এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন। ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়েছে তা হয়তো হবে, নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে আমি শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখ জুড়িয়ে যেন ঘুম এসে পড়ল। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল। জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্নার আলো এসে পড়েছে আমার বিছানায়। কি একটা ফুলের গন্ধও যেন আসছে, বেশ সুবাস ফুলের। কি ফুল! ঘুমের ঘরেই ভাবছি, এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম, ও কি! জানলার সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখছি, ভুল হওয়ার তো কোনো কথাই নেই। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকের দিকে এগিয়ে গেলাম। রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথমে সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়। এ কিসের সুবাস তা আমার মাথায় আসছে না। শরীরে কেমন একরকম যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ওহ, কে একটি বউ রোয়াক বয়ে অনেকক্ষণিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস, কিন্তু কোনো দিকেই তো নেই সে। তাহলে গেল কোথায়? সেই রাত্রে সেই পর্যন্ত কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সবটাই যেন স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম মনের মধ্যে। একটাই অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জনে থাকতে হয়। কাছাকাছি যদি এক ঘরে লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোকও নেই, এই হলো মহাকষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, কেমন খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম। রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই নেই। নিচের জানালা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানলাও তেমনি বন্ধ। হাসির লহর তখন থেকে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে নাকি? ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো আমার। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হবার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব ব্রাহ্মণের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কি না শুনতে। ছুঁচ পড়বারও শব্দ পেলাম না। খেয়ে দিয়ে নিজের মতো বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোকের কথাবার্তা। ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি। যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলায় শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়।
হয়তো সবটাই আমার মনের ভুল। সেই যে ভাব হয়েছিল হাসি শুনে, হয়তো তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছু ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছুই না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সবটাই ভুল। এ 9 দিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছুই নেই। কেমন একরকম কুড়েমি পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়া লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন এক রকমের অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছা হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চাল কুমড়ো এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যেই, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেবো। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিরেন, শাবল, কুড়ুল সব মজুত আছে। ঘরের কোণে একটা হাত করা তিস্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, তাও আধ ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গেই দোতলার ঘরগুলোর মধ্যে এক মহাকলরব উপস্থিত হলো। অনেকগুলো লোক, আন্দাজ 50 জন একসঙ্গে যেন হৈ হৈ করে উঠল। সব দরজা জানলা যেন এক ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বন কাটা ফেলে আমি অপর দিকে চেয়ে দেখলাম। সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপটও খোলেনি দোতলার। যেমনটা ঠিক তেমনি আছে। তাহলে ব্যাপারটা কি? বাড়িটার মৃগী রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন এক বিকট চিৎকার দিয়ে ওঠে কেন? এবার তো ভুল হবারও কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি, তাও আবার এই মাত্র। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটিও আবার ঝিঙে তুলতে এসেছে এরূপ গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে। সেখানেও কোথায় কেউ নেই তো। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম। একই লোক যেন 50 জন হয়েছে। এইরকম মনে হয় প্রথমটা। বহু আরশিতে যেন একটা মুখই দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিলেন, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা নাকি লোক রয়েছে। সব মিথ্যা। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিল। আমার দেহের মধ্যে দিয়ে কতবার যেন তারা এলো আর গেল। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা। আমার বিছানার বা আমার কোনো অংশের তা স্পর্শ করলো না। আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞানশূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, তখন শেষ রাত্রের জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি অচেতনভাবে জানলার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয়, তেমনি বোধ করছি আমি।
তাই যদি হয় তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সে বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না, এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বনফুলের সুবাস হবে হয়তো তাই। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বলে উঠলেন, কিরকম আছো বলি, কিছু দেখেছো নাকি? কই না তো। শুনেছো কিছু? হ্যাট, না না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র? তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিনও দেখোনি? বউ মতো, কোনো গন্ধও পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের সুগন্ধ? না না। খুব বাঁচান বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই ওখানে একটা বউকে দেখতো প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটো লোকের এরমও হয়েছে এ পর্যন্ত, বাড়িতে ভূতের আড্ডা। ভূতে লোককে পাগল করে দেয়, তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতেই চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো, আমরা তো ও বাড়ির ত্রিসীমায়ও যাই না। মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের। তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে কোথায় যাব? বেশ আছি, খাসা আছি, তোফা খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে ঢাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায়ও আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বিক্রি করি, দিনরাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পাও যায় না এই বাড়ি ছেড়ে। Black invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প পিএম অরিজিনালস প্রেজেন্স বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত টান। কোনো গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এই গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেক দিন থেকেই বাস করছিলেন। ও দেশের নানা গল্প আমি বন্ধুটার মুখে সেদিন বসে বসে শুনেছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বের হয়েছি বেড়াতে। একটা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন। অনেক দিন দেখি না প্রণববাবুকে, তিনি কবে এখানে এসেছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারের মালিয়া মহান্তির বড় গোলদারির দোকান, তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ 2 মাস ধরে হোমসডেল কুটিতে বাস করছেন। মিনিট 35, কারণ আমাকে পায়ে হেঁটেই পথটা যেতে হয়। প্রণববাবু আর আমি দুজনে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। অনেক দিন পর আমাদের দেখা সাক্ষাৎ, দুজনে খুব খুশ এরকম হঠাৎ দেখা হওয়ায়। প্রণববাবু বললেন, এখানে খেয়ে যাবেন? বাড়িতে বলে আসিনি, স্নানও হয়নি। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো কিন্তু।
খেয়ে দে ওই বুড়ো হর্তিকতলার ছায়া বসে, কেমন? ও লাখপাতিয়া, এখানে এসো। এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে। ওইখানে কতদিন আর থাকবেন? বুধবারে চলে যাব। তবে আজ দেখা হওয়াতে বড় ভালো হলো, কতদিন দেখা হবে না কে জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানতেই। মাংস খান তো? খুব। নিষিদ্ধ পক্ষীর? খুব। মধ্যাহ্নভোজন খুব ভালোই হলো সেদিন। এরপর আমরা সেই হর্তুকিতলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকে নদীর ওপারে শৈলশ্রেণী, ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পেছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন, আপনি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন, আজ একটা অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলার ইচ্ছাটা বড় প্রবল হয়েছে। আপনি তো জানেন আমার বাবা আর কাকা উগান্ডা রেলপথ তৈরির সময় থেকেই ওই দেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন সে দেশে। তার 4-5টা ছেলে, বিগ গেম হান্টার নাকি তারা। লোহার মতো শরীর, অনর্গল সোহালি ভাষায় কথা বলতে পারে, সে দেশের নেটিভদের মতোই। এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি? কিন্তু ঘরভোলা লোকের কাছে এসব যতই গল্প বলে মনে হোক না কেন, আমরা জানি বাংলাদেশের লোক কত দূর দূরে ছড়িয়ে আছে। আমাদের পৈতৃক বাসভূমি বলাগড়, সেখানেই হচ্ছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়া নয়াঞ্জা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট্ট একটি শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন। সেই সময় আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা। সে সময় তিনি বিবাহ করেননি। ছুটি ছাটাতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিন কতক বেশ আমায় ইংরাজি পড়াবার ভারটাও নিয়ে ফেলেছিলেন। সে সময় ওদেশের জিনিসপত্র খুব সস্তা ছিল। মাংস, দুধ, মাখন, এমনকি কফিও যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবারের বাস। সকলেই উগান্ডা রেলপথের কর্মচারী, আর একজন ছিল খ্রিস্টান। ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত। মাঝে মাঝে নাইরোবিতে থাকতো, তো মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেতেন। আমি 15 বৎসর একাধিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবনটা বেশ ভালোই কাটছিল। জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্রও ছিল সস্তা। কত নতুন স্বপ্ন তখন দেখছি ওই অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে তুলে ধরল। সেই আমার তরুণ বয়স। বাবাকে বললাম, কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের সেই নায়কদের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দের আস্বাদ করব। আমি বললাম, তখন আপনার বয়স কত? ওই 17 বছর। লেখাপড়া? কাম্পালার সেই মাস্টার সীতানাথ মারুজ্জে ইংরাজি পড়াতেন, আর স্টেশন মাস্টার ডসন সাহেব ছিলেন। ওনার মেমের কাছে অঙ্ক কষতাম। আমায় বড় ভালোবাসতেন ডসন সাহেবের স্ত্রী। তার এক ছেলে ছিল প্রায় আমার সমবয়সী। একটা এয়ার গান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারের ঝোঁক ছিল কিন্তু আমাদের দুজনেরই। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ প্রান্তরে শুধু কণ্টক আর শিমোসা গাছের বনের জেব্রা, সিংহ, জিরাফ, উট পাখির দলও বিচরণ করতো সেখানে। আমরা কতবার এইসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়ে গেছিলাম। তার মধ্যে এক গর্ভবতী সিংহীও ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে 3-4টে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া সেখানে তেমন আর হয়ে ওঠেনি। আপনি ডাক্তার হয়েছিলেন কোথায় পড়াশোনা করে তাহলে? সে অনেক পড়ে, কলকাতায় ডাক্তারি পড়ি তখন। কত বছর বয়সে কলকাতায় আসে? 25 বছর বয়সে। অত বছর বয়সে ডাক্তারি পড়লেন? পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি। মাত্র 3 বছরের কোর্স ছিল তখন। তাতেই যথেষ্ট রোজগার করেছি, বা এখনো করছি। ভাগ্যটা ভালো আপনার। আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোম্বাসা, ওখান থেকে বোম্বে।
বোম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ওই ডার এস সালামে। আমার ইচ্ছেও ছিল সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধে হবে না। মালান গভর্নমেন্টের আওতায় আর উৎসাহে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তাতে ভারতবাসীদের আর সেখানে হয়তো সুবিধাই হবে না। ওরাই বেশি ডাকতো। কারা? আফ্রিকানরা। ওদের মধ্যে অনেক ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময়। অনেক মেয়ে ভারতীয় স্বামীও গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে এই প্রথাটা চালু হচ্ছিল। আচ্ছা, সবই তো শুনলাম, এবারে আসল গল্পটা বলুন তো। বেলা গিয়েছে, বাকিটুকু অথবা আসলটুকু অতি অল্প, কিন্তু ভারী অদ্ভুত। শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন না একটু চা খেয়ে নি। চা খাওয়া হলো খুব ভালো। ওবেলাও যাতে আমি থাকি সেই জন্য প্রণববাবু আর তার স্ত্রী পিড়াপিড়ি করতে লাগলেন। এবেলা নাকি ভালো করে খাওয়ানোই হয়নি। আমার খাবার নাকি খুব কষ্ট হয়েছে। সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হর্তুকিতলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানার দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফয়জাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টে কাজ করতেন। তার দুই বিবাহ। আমার দিদিমাকে তিনি বিবাহ করেন তখন তার বড় ছেলের বয়স 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার সে দিদিমা সধবা অবস্থায় দেহত্যাগ করেন। আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামার বাড়ির। আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও। বাবা কোথাও যেত না। নিজের দেশের বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে কখনো সে গ্রামেও পদার্পণ করেনি। আমার মা যখন বিয়ের কোণে সেজে আমাদের বাড়ি এসেছিলেন, মামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায় তার এই জামাই বাড়ি এসে থাকতো। মা বলতেন, এখানেই থাকো না কেন বাবা? না খেদি, জামাই বাড়ি কি থাকতে আসে? লজ্জার কথা। সে কিন্তু মাকে ছেড়ে বেশি দিন থাকতে পারতো না। কিছুদিন পর পর প্রায়ই আসতো। আর আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছোটবেলায়, সেই নারকেল নাড়ু, চিড়ে, কলা এই সব জোগাড় করে নিয়ে আসতো। শুধু হাতে কখনোই আসতে দেখিনি তাকে। বাবা কিন্তু মারা যায় আমার মামার বাড়িতে। হঠাৎ কি একটা অসুখ হয়, মার সঙ্গে দেখাও হয়নি। মার সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বাবার নাম করতেন আর চোখের জল ফেলতেন। আমি বললাম, আপনি বামাকে দেখেছিলেন? না, আমার দাদা দেখেছিলেন। তখন দাদার 6 কি 7 বছর বয়স। তারপর? তারপর কর্ম উপলক্ষে বাবা মা উগান্ডা চলে গেলেন এবং সে দেশেই বাস করতে লাগলেন। আমরাও গেলাম। ক্রমে বড় হলাম সেই দেশে। বাবার চাকরির উন্নতিও হলো। আমার এক বোনের বিয়ে হলো মোম্বাসায়। সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতরণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছর আমার মা মারা গেলেন, আমার বোনের বিয়ের ঠিক আগেই। তিনি সে সময় হৃদরোগেও কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়েও পড়লেন আর ডাক্তার আসবার আগেই মারা গেলেন। এবার আসল কথাটা এসে গিয়েছে। মা তো মারা গেলেন সন্ধ্যার সময়। অনেক রাতে লোকজনও জোগাড় হলো। যে কটা বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকতো, তাদের সকলের বাড়ি মেয়েরা আর পুরুষরা এলেন সেই রাত্রে। আমাদের বাড়ির থেকে খবর পাওয়ার সাথে সাথেই রাত্রির 11টার পর আমরা শ্মশানে যাই মৃতদেহ নিয়ে। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারেই সেই শ্মশান। স্থানটা বড় নির্জন, ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে এসব স্থানে
সিংহের ভয় ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাতে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করতো না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোকও ছিল। আলো জেলে আর বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ বহন করে শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে। দাদা মুখাগ্নি করলেন। আমরা সবাই চিতার অদূরে বসে রয়েছি। এমন সময় আমার ছোট ভাই দেবু হঠাৎ আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই দেখো, ও কে দাদা? আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে এক দৃষ্টি চিতার দিকে তাকিয়ে। পরনে তার আধময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে বলে উঠলেন, সর্বনাশ, ও যে বামাজি। দাদা বললেন, হ্যাঁ বাবা, বামা দিদির মতোই দেখতে বলো। বাবা বললেন, তোর মনে আছে? একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকেই চেয়ে রইলাম। সত্যি এই গভীর রাতে এই দুর্গম সাপৎসংকুল শ্মশান ভূমিতে কোন বাঙালির মেয়ে আসবে, এ কথা কেউ কল্পনাও করতে পারে না। আমরা কেউ তাকে চিনিও না। কেবল চেনেন বাবা ও সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষ্য সেখানেই সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করে উঠল। কোথায় বা চিতা, কার বা মৃতদেহ, মৃত্যুই বা কার? বৃক্ষতলে উপবিষ্ট নারী মূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি। সে সম্পূর্ণ নিষ্পৃহ, উদাসীনভাবে একদৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনো সে ছবি আমি দেখছি যেন চোখের সামনে। চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে। হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ ২০ বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশান ভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি। সব শুদ্ধ বোধহয় মিনিট ৫-৬ হবে। বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলাম। তারপরেই মিলিয়ে গেল সেই মূর্তি। আমরা বেশি কিছু কথা বলিনি আর। দাহকার্য শেষ করতে প্রায় সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলাম তখন বেলা প্রায় ৭টা কি ৭:৩০। ওই নদীর তীরেই আমার মার ১০ পিণ্ড দেওয়া হয় ১০ দিন পর, মন্ত্র উচ্চারণ করে। রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি নাইরোবির বাঙালি পরিবারের মোটামুটি সব বাড়িতেই বিয়ে, পৈতে, ষষ্ঠী পুজো করতেন। তারই নাম ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। নদীর ওপারের শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। Black invention. বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজ কোনো রকম তন্ত্রবিদ্যা, ভৌতিক শক্তিকে প্রমোট করে না, সর্বস্বই আপনাদের মনোরঞ্জনের জন্য। Black invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত বৌচণ্ডীর মাঠ। গ্রামের বাউরের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুনগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাঁচি জড়িয়ে বেঁধে নাও, বাইরের নদীর ভাটার টান ধরেছে। নাটা কাটা ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদাও বার হচ্ছে।
হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন খোলা হয়েছে? যত শিগগিরই খানপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হলো না। পিছনের নৌকা থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে, কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয়। সকলের সেই দিকেই ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরীর কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকা তুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্কও শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টেনান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়। গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ লতানো গাছে নীলপাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে রয়েছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা তলায় দোলাচ্ছে। দুধারের রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে অৎসবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পাড়ের গায়ের গর্তের মধ্যে তাদের বাসা। মাকাল্লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়, তাদের কুঁচো কুঁচো হলদে ফুল থেকে একটা জায়ফলের মতো ঘন গন্ধ উঠছে। বেলা একটু পড়ল। আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার ঠিক বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপকাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করল, রসুলপুর কোন গাখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এইটা হলো কুমড়ে, পাশের ওটা আমডাঙ্গা, আর রসুলপুর হলো এ গাগুলোর পেছনে। তা কোষ দুই তফাৎ, তা আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো প্রায় 5-6 মাস। আমরা বললুম, তা তো হবে, বরং তারও বেশি। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতেও আসে। বরং দেখুন না, আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন না, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমিজমা অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়। এই সব ধরনের কথা তিনি আমাদেরকে কিন্তু প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাই সেদিনও উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বৌচণ্ডীর মাঠ কেন বলে চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বৌচণ্ডী আবার কি কথা, শুনিনি তো কখন। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনব। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকেলের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা।
এই অঞ্চলের অনেক প্রাচীন লোক কিন্তু এ গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই, তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিতপাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল। এই পতিতপাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই তো খুব সন্তুষ্ট। তৃতীয় পক্ষের বিয়ে বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটির মতো, চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে তো পাড়ার লোকে বলেই ফেললো, এরকম বউ এ গায়ে তো আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথাই বলে না। অল্প বয়সের খুরশাশুড়ির দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর গা ঘেঁষতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয় কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞী বা কোনো বড় কাজকর্মের বাইরের লোকের ভিড় হয়, সেদিনও সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দর্শিকলে বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয় ঠকঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো, সকলকে বলতে লাগলো, আমার বড্ড ভয় করে, আমার আমার ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে যায়। দিন কতক গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিল। তারা ঠিক করলো এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এই ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলো ঘরের মধ্যে বউ আর নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানেও যায়নি। তখন সকলে বললে, নির্ঘাত পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের আর নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার আর অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজ মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্য চতুর্থ পক্ষের স্ত্রীকে ঘরে আনলেন। অজপাড়াগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেকদিন এটা নিয়ে আর নাড়াচড়া চলল না। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যে চৌধুরীদের যে বাড়ি ছিল, তখন এইখান দিয়ে নদীর স্রোত বইত। মোজে বাওর হয়ে গিয়েছে তো সেদিন।
আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেঁজ হয়ে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলো। এসব অনেক বছর আগেকার কথা, তা 70-80 বছর তো খুব হবেই। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে একটা অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নির্ভীত দুপুরে বাঁশ বনের ছায়ায় কি যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতেও পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেক নদীর ঘাট থেকে ফেরবার পথে ওই ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে সাদা কাপড় পরে কে যেন ক্রমে দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে এই সাদা কাপড়ের জ্যোৎস্না পরে চিকমিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকিশোর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পরে নিয়ে গেছে। তার ছোট্ট ছোট্ট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে সেই দাগ। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলোচণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে, কাঁচা দুধ আরও নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে। বৌচণ্ডী সকলের নাকি মঙ্গল করেন, অসুখ হলে সারিয়েও দেন। নতুন প্রসূতি স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দিও সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে এই পুজো মানত করার পর শিগগিরই সুসংবাদও আসে। তাছাড়া মেয়েদের বিপদে আপদে তো তিনি সকলকেই আপদ বিপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেটু ফুলের বনে একেবারে ভরা। মাদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে যায়। নঙ্কর গলইয়ে বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলাম। মাঠের মাঝে উঁচু ঢিপির উপরকার ঘেটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমানে সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকের চেয়ে দেখে ভোরের আলো ফুটবার আর দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকাও ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নির্ভীত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই
লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো। Black invention.